আমি স্বার্থপর নই। শুধু যার কাছে আমার কোনো মূল্য থাকে না তার জীবন থেকে দূরে সরে যাই আর নির্বাক উষ্ঠে গেঁথে যাই প্রাক্তন হয়ে। হ্যাঁ, এটাই আমি। আচ্ছা, আপনার জীবনে কি এরকম কোনো গল্প আছে? হয়তো আপনি অন্য কারো প্রাক্তন হয়ে আজও বসবাস করছেন নিঃস্বতার সাগরে। আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, কেননা আপনার সেই নিঃস্ব মানুষটাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি আমি পদ্মজা রোম্যান্টিক থ্রিলার উপন্যাস, যেটা আপনার মন ভালো করার জন্য যথেষ্ট। পদ্মজা আমিরের প্রেম কাহিনী নাকি পদ্মজা লিখন শাহ এর প্রেম কাহিনী, কোনটা আপনাকে বেশি নাড়া দিয়েছে? কোনটা আপনার সবচেয়ে প্রিয়? কার সাথে পদ্মজাকে সবচেয়ে বেশি ভালো মানাবে? কার হাতে পদ্মজাকে হেমলতা তুলে দিলে অবশেষে পদ্মজা সুখী হতো? সেই সব কিছু ধীরে ধীরে সামনে জানতে পারবো। যেই পদ্মজাকে তার মা কখনোই বিয়ে দিতে চায়নি, অনেক উচ্চ শিক্ষিত করতে চেয়েছে, সেই পদ্মজাকে হুট করে কেন এত দ্রুত বিয়ে দেওয়ার জন্য রাজি হলো হেমলতা? এর পিছনে আছে একটা বড় টুইস্ট। চিত্রনায়ক লিখন শাহ যখন পদ্মজাকে পাওয়ার জন্য দিন গুনছে, ঠিক তখন আমিরের সাথে পদ্মজার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আর আজকে এমন একটা পর্ব আমরা এক্সপ্লেন করব যেখানে আছে প্রচণ্ড পরিমাণে রোম্যান্স। হ্যাঁ, শুনতে যাচ্ছেন আজকের পর্ব 21। সাথে আছি আমি ফাতেমাতুজ জোহরা। আপনি শুনছেন গল্প অডিও বুক। সারা বাড়ির কাজ সব শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন। মোর্শেদ সবেমাত্র শুয়েছেন। হেমলতা বিছানার একপাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন। মোর্শেদ হেমলতার দিকে ফিরে দৃঢ় কণ্ঠে বলেন, ধানের মিলটা পাইয়া যাইতাছি। মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ জলজল করছে। হেমলতা মৃদু হেসে বলেন, মাতব্বর কি যৌতুক দিচ্ছেন? মোর্শেদ হেসে বলেন, সে কইতে পারো। সে আমারে কি কইছে জানো? কি কইল? শুনো মোর্শেদ। আচ্ছা, আগে শুনো। আমি কিন্তু শহরে ভাষা কথা বলতে পারুম না। আমি আমার গ্রামের ভাষা কথা কইতাছি। হেমলতা মোর্শেদের কথার ভঙ্গি দেখে আওয়াজ করেই হাসলেন। বললেন, আচ্ছা, যেভাবে ইচ্ছে বলো। মোর্শেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন, কইল, শুনো মোর্শেদ, তোমার এই মোড়ল বাড়ি হইতাছে একটা বিল। এই বিলে একটাই পদ্মফুল আছে। এই পদ্মফুলটার জন্য এই বিলটা এত সুন্দর, আর আমি সেই পদ্মফুলটারে তুইল্লা নিয়ে যাইতাছি। এই বিলে পদ্মফুলটার চেয়ে দামি আর কিছুই নাই, তাই আমার আর কিছু লাগবো না। বিনিময়ে আমি এই খালি বিলটারে ধানের মিল দিয়ে দিলাম। বুঝলা লতা? মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেশতা, মন দয়ার সাগর। হেমলতা বললেন ছোট করে। পুনরায় বললেন, একটা কথা। মোর্শেদ জিজ্ঞাসু ইশারা করে ভ্রু উঁচিয়ে হেমলতা উঠে বসেন। বলেন, লিখনকে মনে আছে? সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে? মোর্শেদ লেশমাত্র অবাক হলেন না। দায়সারাভাবে বললেন, এতদিনে জানলা? আমি মনে করছি কবেই জান্না ফেলাইছো। আমি তো সব জানতা নই, আমাকে বলনি কেন? বইলা কি হইতো, সেরি বিয়া দিতা। আর স্যারারা নায়ক, কত সেরির লগে ঘেঁষাঘেঁষি করে। সেরিগুলোও নষ্টাদের সাথে চলে এই স্যারায়। মুখ খারাপ করো না। ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি। তুমি আমাকে আগে জানাতে পারতে। নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে বাবা মা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না। থাক এসব কথা, এখন বলেও লাভ নেই। পদ্মজার মন স্থির আছে। পরিস্থিতি ভাগ্য যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই গা ভাসিয়ে চলো। ঘুমাও এখন। ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা। কত কাজ বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা? হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়েন। সব কিছু সময়ের ব্যবধানে তিনি ভুলেও গিয়েছেন মনে হচ্ছে। সকাল থেকে পূর্ণার দেখা নাই। পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পেছনে আসে। পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে। পদ্মজা পা টিপে হেঁটে আসে। পূর্ণা বোনের উপস্থিতি টের পায়নি। পদ্মজা পূর্ণার পাশে এসে বসে, তবু পূর্ণা টের পেল না। পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিয়ে দিল। পূর্ণা চমকে তাকালো, বুকে ফু দিয়ে বলল, ভয় পাইছি। উদাস হয়ে কি ভাবছিস? কিছু না। আবার ওইসব ভাবছিস? কতবার না বলেছি
এসব নিয়ে না ভাবতে? শুনবি না? পূর্ণা নতজানু হয়ে বসে রইল। ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল, নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছা করে না আপা, বারবার মনে পড়ে যায়। চেষ্টা তো করবি, আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই। এছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছে। পূর্ণা চোখে জল মুছে আগ্রহ নিয়ে বলল, আমার তিনজনকে কি করে মারলো আপা? জানি না। জিজ্ঞাসা করবা আম্মাকে? পদ্মজা ভাবলো, এরপর বলল, করব। আজ না, অন্য একদিন। বিয়ে করে তো চলেই যাবা। পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে, বলল, আর কি আসবো না নাকি? ফিরে যাত্রা আছে, আবার এমনিতেও আসবো, কদিন পর পর। তাহলে কালাচাঁদের সঙ্গে বিয়েটা হচ্ছে সত্যি সত্যি? তুই কি মিথ্যে ভাবছিস? পূর্ণা বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল, বলল, লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। লিখন নামটা শুনে পদ্মজা অপ্রতিভ হয়ে উঠল। নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছে তার। তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, ওনাকে পছন্দ না তাই কালা বলিস, ঠিক আছে, কিন্তু চাঁদ কেন বলিস তা বুঝলাম না। পূর্ণা আর চোখে পদ্মজার দিকে তাকায়, এরপর যান্ত্রিক স্বরে বলল, পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলেই কালা চাঁদ ডাকি, নয়তো কালা পাতিল ডাকতাম। আবার দরদ দেখিয়ে বলিও না, উনি তো এত কালা না, শ্যামলা। কথা শেষ করে পূর্ণা ঠোঁট বাঁকালো। পদ্মজা শব্দ করে হেসে উঠল। কিছুতেই হাসি থামছে না তার। পূর্ণা পদ্মজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি খুব কঠিন আপা, খুব ধৈর্য তোমার, ঠিক আম্মার মতো। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো। সময়টা শুধু দুই বোনের। পদ্মজা মায়াবী স্বরে বলল, আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপের জোড়া পর্ব। ক্রান্ত প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে। পদ্মজার উদ্দেশ্যে বলে, বড় আপা, দুলাভাই আসছে। আমির আসার খবর শুনেই বাড়ির পেছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল। এই লোকটা এত বেহায়া আর নির্লজ্জ। গতকাল সকাল বিকাল বাড়ির পিছনে ঘুরঘুর করেছে, সেই খবর পদ্মজা পেয়েছে। আজ একেবারে বাড়িতে। বিয়ের তো আর মাত্র 3 দিন বাকি, শুধুমাত্র এইটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে, এ কার সাথে বিয়ে হচ্ছে খোদা? উঠানে হেমলতা ছিলেন। আমির বাড়িতে ঢুকতেই হেমলতার পা ছুঁয়ে সালাম করলো, এরপর নতজানু হয়ে বলল, কেমন আছেন আম্মা? হেমলতা চক্ষু চড়ক গাছ। আমিরের সাথে মগা এসেছে, মগার হাতে মাছের ব্যাগ, মাথায় ঝুড়ি, তাতে মশলাপাতি, সাথে শাকসবজি। বিয়ের আগে এত বাজার, আবার আম্মাও ডাকা হচ্ছে। অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার। হেমলতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নেন। ধীরে সুস্থে বলেন, ভালো আছি। তুমি ভালো আছো? বাড়ির সবাই ভালো আছে? জি জি, সবাই ভালো। আমির মগাকে ইশারা করলো। মগা বারান্দায় মাছের ব্যাগ, মাথার ঝুড়ি রাখলো। হেমলতা আমিরকে বললেন, এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল? পাগল ছেলে। আমির হেসে ইতস্ততভাবে নতজানু অবস্থায় বলল, এমনি। যাও ঘরে গিয়ে বসো। আম্মা। হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন। আমির বলল, আম্মা ক্ষমা করবেন, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। কোনো দরকার কি ছিল? আসলে আম্মা, পদ্মজার সাথে একটু কথা ছিল। আমির উসখুস করছে, খুব অস্থির, হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে, কিন্তু চোখ মাটিতে স্থির। হেমলতা আমিরকে ভালো করে পরখ করে নিয়ে বললেন, ঘরে আছে হয়তো, দেখো। ঘরে আছে নয়তো ঘাটে। অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির। হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন, ছেলেটার সাথে এখনও চোখাচোখি হয়নি, সবসময় মাথা নত করে রাখে, কিন্তু কথাবার্তায় মনে হলো লাজুক নয় এই ছেলে। হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখে, এটা ছোটবেলার স্বভাব। হেমলতা মুচকি হেসে লাহারি ঘরে চলে যান। পদ্মজার ঘরের প্রান্তে শেষ বারান্দা আছে। পদ্মজার ঘরের শেষ প্রান্তে বারান্দা আছে। বারান্দা পেরোলেই বাড়ির পেছনের দরজা। আমির আসতে শুনে ঘর আর বারান্দার মাঝ বরাবর দরজায় পর্দা টানিয়ে দিল পদ্মজা। আমির ঘরের পাশে দাঁড়ালো, পদ্মজা বারান্দার দিকে। পর্দার কাপড় পাতলা, মসৃণ। আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে। তীর তীর করে বাতাস বইছে, সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো উড়ছে অবাধ্য হয়ে। আমির ডাকলো, পদ্মজা। কেমন আছো? ভালো। আপনি? ভালো। বেশ কিছুক্ষণ নীরবতা। পদ্মজা বলল, কিছু বলবেন? বলুন।
মায়াভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে? আমিরের কণ্ঠে আকুতি, তৃষ্ণা। পদ্মজার অস্বস্তি হচ্ছে। বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক। সে পালানোর জন্য পা বাড়াতেই আমির হৈ হৈ করে উঠল। কসম লাগে পালাবে না। পদ্মজা মাথার ওড়না টেনে নিয়ে বলল, দরকারি কথা থাকলে বলে চলে যান। তাড়িয়ে দিচ্ছ? ছি না। তোমায় না দেখলে আজ আমার প্রাণ আর বাঁচবে না। রাতেই ইন্নালিল্লাহ। রসিকতা করবে না। কাউকে না দেখে কেউ মরে না। পদ্মবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে, সে যদি বারবার দেখার আগ্রহ না দেখায়, তাহলে সে কোনো জাতিরই পুরুষ না। একবার দেখা দাও, কসম লাগে। বারবার কসম দিয়ে ঠিক করছেন না। আচ্ছা কসম, আর কসম দেব না। একবার দেখা দাও। পদ্মজার দুই ঠোঁট হা হয়ে গেল। কি বলে মানুষটা? কসম করেই বলছে আর কসম দিবে না। আমির ধৈর্যহারা হয়ে বলল, পদ্মবতী, অনুরোধ রাখো। এভাবে বলবেন না, নিজেকে ছোট লাগে। পর্দা সরাবো? পদ্মজা ঘামছে, বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, তবু সায় দিল। আমির পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল। কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মবতী, কপাল অবধি টেনে রাখা ঘুমটা। পদ্মজা চোখ তুলে তাকাতেই আমির বলল, জীবন ধন্য। পদ্মজা হাসি সামলাতে পারল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসল। আমির বলল, এই মুখ প্রতিদিন ভরে দেখব, আর প্রতিদিনই জীবন ধন্য হবে। এমন কপাল কয়জনের হয়? পদ্মজা কিছু বলল না। আমির আবেগে আপ্লুত হয়ে বলল, আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায়। পদ্মজা চমকে উঠল, আশ্চর্য হয়ে বলল, আপনি পাগল। আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ? পদ্মজা দূরে সরে গেল। মনে মনে বলল, উফ আল্লাহ, আমি পাগল হয়ে যাব। এ কার পাল্লায় পড়লাম? জ্ঞান বুদ্ধিহীন, লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। আর মুখে আমিরকে বলল, পেয়েছি, এবার আসি। আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়ল। বাড়ির পেছনে মগাকে দেখতে পেল। মগার পথ আটকে বলল, মগা ভাই। মগা সবগুলো দাঁত বের করে হাসল, বলল, যে ভাবিজান। মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করল না। বিরক্তি লুকিয়ে বলল, লিখন স্যার কথা আপনি ওনাকে বলেছেন? উনিটাকে? আপনার আমির ভাই। যে ভাবিজান। মগার অকপট স্বীকারোক্তি। পদ্মজা এ নিয়ে আর কথা বাড়ালো না, মগাকে পাশ কেটে চলে গেল। মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো, ফিসফিসিয়ে গোপন তথ্য দিল। আগামী 2 দিনের মধ্যে লিখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে। খবরটা মগা গত সপ্তাহে পেয়েছে। পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল। সে তো কথা দেয়নি বিয়ে করার, আর কখনো চিঠিও দেয়নি। লিখন শাহ নিরাশ হয়ে যদি চলে যায়, এতে তো তার কোনো দোষ নেই। লিখন শাহর এটা ভাগ্য। তবু পদ্মজার খারাপ লাগছে, অপরাধী মনে হচ্ছে নিজেকে। জীবনে আবার কি কোনো কিছু ঘটতে চলেছে? বুক ধরফর ধরফর করছে। পদ্মজা খাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে। তো আজকের পর্ব কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আপনার কাছে কাকে বেশি পছন্দ, আমির নাকি লিখন শাহ? আমাকে কিন্তু জানাবেন। আর এর পরের পর্বে অবশেষে কি হবে? যদি লিখন শাহ চলে আসে, পদ্মজা কি তাকে স্বীকার করে নেবে, নাকি মায়ের পছন্দে আমিরকেই বিয়ে করবে? সামনে চোখ রাখুন, শুনতে থাকুন আমি পদ্মজা রোম্যান্টিক থ্রিলার উপন্যাস। ঈদ সবার ভালো কাটুক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।